আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী মাঝি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম 23শে জুলাই 1898 খ্রিস্টাব্দ। বীরভূমের লাভপুরে তিনি জন্মগ্রহণ করেন। পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায়, মাতা প্রভাবতী দেবী। উমাশশীর সঙ্গে তাঁর বিবাহ হয়। কলকাতায় পড়তে এসে এন্টালি ফুলবাগানে ওঠেন এবং সেন্ট জেভিয়ার্সে ভর্তি হন, কিন্তু অসুস্থ হয়ে দেশে ফিরে যেতে বাধ্য হন। পরে সাউথ সুবারবান কলেজে ভর্তি হন, স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন। পুলিশের তাড়নায় পড়া ছেড়ে গ্রামে ফিরে যেতে বাধ্য হন। কিছুদিন চাকরি এবং কিছুদিন ব্যবসা করেন কয়লাখনি অঞ্চলে। 1926 সালে শ্যালক চন্দ্রনারায়ণ মুখোপাধ্যায়ের সহায়তায় প্রথম গ্রন্থ ত্রিপত্র প্রকাশিত হয়। তারাশঙ্কর নিয়মিত লিখতে শুরু করার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। কল্লোল, কালিকলম, উপাসনা, শনিবারের চিঠি, প্রবাসী, দেশ, ভারতবর্ষ, বসুমতী, পরিচয়, অমৃত, নবকল্লোল ইত্যাদি নানা পত্রপত্রিকায় তিনি লিখেছেন। চৈতালি ঘূর্ণি, পাষাণপুরী, ধাত্রীদেবতা, কালিন্দী, কবি, আরোগ্যনিকেতন, কীর্তিহাটের কর্চা ইত্যাদি উপন্যাস তাঁকে স্মরণীয় করে রেখেছে। তারাশঙ্কর অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। 1971 সালের 14 সেপ্টেম্বর তাঁর জীবনাবসান ঘটে। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং and consumption of alcohol is injurious to health. শুরু হচ্ছে আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী মাঝি। তারিণী মাঝির অভ্যাস মাথা হেঁট করে চলা। অস্বাভাবিক দীর্ঘ তারিণী ঘরের দরজায়, গাছের ডালে, সাধারণ চালা ঘরে বহুবার মাথায় বহু ঘা খেয়ে ঠেকে শিখেছে। কিন্তু নদীতে যখন সে খেয়া দেয় তখন সে খাড়া সোজা। তাল গাছের ডোঙার উপর দাঁড়িয়ে সুদীর্ঘ লগির খোঁচা মেরে যাত্রী বোঝাই ডোঙাটাকে ওপার থেকে এপারে নিয়ে এসে সে থামে। আষাঢ় মাস, অম্বুবাচী উপলক্ষে গঙ্গা স্নানের ফেরত যাত্রীর ভিড়ে ময়ূরাক্ষীর গনটিয়ার ঘাটে যেন হাট বসে গিয়েছিল। পথশ্রমে কাতর যাত্রী দলের সবাই আগে পার হয়ে যেতে চায়। তারিণী তামাক খেতে খেতে হাঁক মেরে উঠল। আর লয় গো ঠাকুরনরা, আর লয়, গঙ্গা স্নান করি পুণ্যের বোঝায় ভারী হয়ে আইছো সব। আর একটি না বাবা, এই ছেলেটি ওলো সাবি, উঠাই লো উঠাই, তোষমানের হাড়ের দাঁত মেলে আর হাসতে হবে না। সাবি ওরফে সাবিত্রী তরুণ। সে তাদের পাশের গ্রামের কটি তরুণীর সঙ্গে রহস্যালাপের কৌতুকে হেসে যেন ভেঙে পড়ছিল। সে বলল, তোরা যা, আস্তে খেপে আমরা সব একসঙ্গে যাব। না বাপু, তুমি এই খেপেই সাপো। তোমরা সব একসঙ্গে সাপলে ডোঙা ডুববি। ডোবে তো তোর ওই বুড়িদের খেপে ডুববে মাঝি। কেউ 10 বার, কেউ 20 বার গঙ্গা চান করেছে ওরা, আমাদের সবই একবার। আগে মা, একেবারেই যে আপন কারা গাঙ্গের ঢেউ মাথায় করে আইছে সব। যাত্রীর দল কলরব করে হেসে উঠল। মাঝি লগি হাতে ডোঙার মাথায় লাফ দিয়ে উঠে পড়ল। তার সহকারী কালাচাঁদ পাড়ের পয়সা সংগ্রহ করছিল। সে হেঁকে বলল, পাড়ের করি ফাঁকি দাও, নয়তো কেউ দেখো, এখনো দেখো। বলে সে ডোঙাখানা ঠেলে দিয়ে ডোঙায় উঠে পড়ল। লগির খোঁচা মেরে তারিণী বলল, হরি হরি বলো সব, হরি বল, হরি বল। যাত্রীদল সমস্বরে হরিবোল দিয়ে উঠল। হরি বল, হরি হরি বলো গো, হরি বল, হরি বল, হরি বল।
দুই বনভূমিতে সেই কলরোল প্রতিধ্বনিত হয়ে ফিরছিল। নিচে খরস্রোতা ময়ূরাক্ষী নিচু স্বরে ক্রূর হেসে বয়ে চলেছে। তারিণী এবার হেসে বলল, আমার নাম করলিও পারো, আমি তো পার করছি। তা তো বটেই বাবা, তারিণী নইলে কে তোরাবে বলো। একটা ঝাঁকি দিয়ে লগিটা টেনে তুলে তারিণী বিরক্তি ভরে বলে উঠল, এই শালা কেলে, এঁটে ধর দাঁড়। সেঙাত আমার ভাত খায় না গো, টান দেখছিস না? সত্য কথা, ময়ূরাক্ষীর এই খরস্রোতী বিশেষত্ব। 12 মাসের মধ্যে 7-8 মাস ময়ূরাক্ষী মরুভূমি। 1 মাইল 1.5 মাইল প্রশস্ত বালুকারাশি ধু ধু করে, কিন্তু বর্ষা শুরু হতেই সে রাক্ষসীর মতো ভয়ঙ্করী। দুই পাশে 4-5 মাইল গাঢ় পিঙ্গল বর্ণ জলস্রোতে পরিব্যাপ্ত করে বিপুল স্রোতে সে তখন ছুটে চলে। আবার কখনো কখনো আসে হর পাবার। 6-7 হাত উঁচু জলস্রোত সামনের বাড়ি, ঘর, ক্ষেত, খামার, গ্রামের পর গ্রাম নিঃশেষে ধুয়ে মুছিয়ে দিয়ে সমস্ত দেশটাকে প্লাবিত করে দিয়ে যায়। কিন্তু সে সচরাচর হয় না। 20 বছর আগে একবার হয়েছিল। মাথার উপর রোদের তাপ ক্রমশ বাড়ছিল। একজন পুরুষ যাত্রী ছাতা খুলে বসল। তারিণী বলল, পাল খাটিও না ঠাকুর, পাল খাটিও না, তুমি উড়া যাবা। লোকটি ছাতা বন্ধ করে দিল। হঠাৎ নদীর উপরের দিকে একটা কলরব উঠল, আর্ত কলরব। ডোঙার যাত্রীরা সব সচকিত হয়ে পড়ল। তারিণী ধীরভাবে লগি চালিয়ে বলল, এই সব হুঁশ করে, তোমাদের কিছু হয়নি। ডোঙা ডুবেছে ওলা কুটোর ঘাটে। এই বুড়িমা, কাঁপছো কেনে? ধরো ধরো ঠাকুর, বুড়িকে ধরো। ভয় কি? এই দেখো, আমরা আর ঘাটে এসে গেছি। নদীও শেষ হয়ে এসেছিল। তারিণী বলল, খেলে কি? লগি ধর দেখি। ওই দেখ, ওই ওই ডুবলো রে। বলতে বলতেই সে খরস্রোতা নদীগর্ভে ঝাঁপ দিয়ে পড়ল। ডোঙার উপর কটি বৃদ্ধা কেঁদে উঠল, ও বাবা তারিণী, আমাদের কি হবে বাবা? এই বুড়িরা পিছুটাকে দেখো দেখি। মরবি মরবি, তোরা মরবি। পিঙ্গল বর্ণ জলস্রোতের মধ্যে সাদা রঙের কি একটা মধ্যে মধ্যে ডুবছিল, আবার কিছু দূর গিয়ে ভেসে উঠছিল। তাকে লক্ষ্য করেই তারিণী ক্ষিপ্র গতিতে স্রোতের মুখে সাঁতার কেটে চলছিল। সে চলার মধ্যে যেন কত স্বচ্ছন্দ গতি। বস্তুটার কাছেই সে এসে পড়েছিল, কিন্তু সেই মুহূর্তেই সেটা ডুবল। সঙ্গে সঙ্গে তারিণীও ডুবল। দেখতে দেখতে সে কিছু দূরে গিয়ে ভেসে উঠল। এক হাতে তার ঘন কালো রঙের কি যেন রয়েছে। তারপর সে ঈষৎ বেঁকে স্রোতের মুখেই সাঁতার কেটে ভেসে চলল। দুই তীরের জনতা আশঙ্কায় আর উৎসুক দৃষ্টিতে তারিণীকে লক্ষ্য করছিল। এক তীরের জনতা দেখতে দেখতে উচ্চরোলে চিৎকার করে উঠল, হরিবল 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 হরিবল। কালা চাঁদ তখন ডোঙা নিয়ে ছুটছে। তারিণীর ভাগ্য ভালো। জলমগ্ন ব্যক্তিটি স্থানীয় বর্ধিষ্ণু ঘরেরই একটি বধূ। ওলকুড়ার ঘাটে ডোঙা ডোবে। দীর্ঘ ঘোমটা টানা বউটি ডোঙার কিনারায় ভর দিয়ে সরে বসতে গিয়ে এই বিপদটা ঘটিয়ে বসেছিল। ঘোমটার জন্যেই হাতটা লক্ষ্যভ্রষ্ট হয়ে সে টোলে জলে পড়ে গিয়েছিল। মেয়েটি খানিকটা জলও খেয়েছিল, কিন্তু তেমন বেশি কিছু নয়। অল্প শুশ্রূষাতেই তার চেতনা ফিরে এলো। নিতান্তই কচি মেয়ে, 13-14 বৎসরের বেশি বয়স নয়। দেখতে বেশ সুশ্রী, দেহে অলঙ্কারও কখানা রয়েছে। কানে মাকড়ি, নাকে টানা দেওয়া নথ, হাতে রুলি, গলায় হার। সে তখনও হাঁপাচ্ছিল। কিছুক্ষণ পরেই মেয়েটির স্বামী ও শ্বশুর এসে পৌঁছলে। পেন নাম ঘোষ মশাই। মেয়েটি তাড়াতাড়ি দীর্ঘ ঘুমটা টেনে দিল। আর স্নান করো না মা, দম লাও দম লাও। সেই যে বলে, লাজে মা কুকুরি, বেপদের ধুকুরি। কি চাই তোর তারিণী? বল।
তারিণী মাথা চুলকিয়ে সারা হলো। কি তার চাই সে ঠিক করতে পারল না। অবশেষে বলল, এই গে হ্যাঁ মদের দাম হাটানা। মরণ তোমার, দামি কিছু চেয়ে নে রে বাপু। তারিণীর যেন এতক্ষণে খেয়াল হলো। সে হেঁট মাথাতেই সলজ্জ হাসি হেসে বলল, হাদি লত একখানা ঘোষ মশাই। হ্যাঁ বাবা তারিণী, বউ বাবুজি খুব নাক নেড়ে কথা কয়। বধূটি ঘোমটা খোলেনি। ঘোমটার আড়াল থেকে তার গৌরবর্ণ কচি হাতখানি বের হয়ে এলো। রাঙা করতলের উপর সোনার নথখানি রোদের আভায় যেন ঝকমক করছে। দশহরার সময় পার্বণী রইল তোর কাপড় আর চাদর, বুঝলি তারিণী? আর আর এই নে 5টা টাকা। আগে হুজুর, সাদরের বদলি যদি শাড়ি। তাই হবে, তাই হবে। তোর বউকে একবার দেখতাম তারিণী। কি আর দেখবেন মা, ইহা কালো কুচিত। তারিণী সেদিন রাত্রে বাড়ি ফিরল আকণ্ঠ মদ গিলে। এখানে পা ফেলতে গিয়ে পা পড়ছিল ওখানে। সে বিরক্ত হয়ে কালাচাঁদকে বলল, রাস্তায় এত নেলাকে কাটলে রে কেলে, শুধুই নেলা, শুধুই। কালাচাঁদও নেশায় বিভোর। সে শুধু বলল, জলাম্পয় সব জলাম্পয় হয়ে যায়। সাঁতরে বাড়ি চলি যাই, সারা খাল নাই, নোলা নাই, সমান, সব সমান। টলতে টলতেই সে শূন্যের বায়ুমণ্ডলে হাত ছুঁড়ে ছুঁড়ে সাঁতারের অভিনয় করে চলেছিল। গ্রামের প্রান্তেই বাড়ি। বাড়ির দরজায় একটি আলো জেলে দাঁড়িয়েছিল সুখী, তারিণীর স্ত্রী। তারিণী গান গেয়ে উঠল, দিল্লাচুন হয়েছে দেশে, ফাঁদিলছে রামদানি। খুব হয়েছে, এখন এসো, ভাত কটা জুড়িয়ে কর করে হিম হয়ে গেল। হাতটা ছাড়িয়ে নিয়ে কোমরের কাপড় খুঁজতে খুঁজতে তারিণী বলল, আগে তোকে লট পড়তে হবে। লট কই কই সারা কোথায় গেল শালার লট? এই কোন দিন ওই করতে গিয়ে আমার মাথা খাবে তুমি। এবার আমি গলায় দড়ি দেবো কিন্তু। হেনে কি কি করলাম আমি? এই পাথার বান, আর তুমি? মায়ের বুকে ভয় থাকে? বল, তুই বল, বলে যা বলছি। পেটের ভাত ওই ময়ূরাক্ষীর দৌলতে, জবাব দে কথার। ওই সুখী তার সঙ্গে আর বাক্যব্যয় না করে ভাত বাড়তে চলে গেল। সুখী, হাই সুখী, হাই। সুখী কোনো উত্তর দিল না। তারিণী টলতে টলতে উঠে ঘরের দিকে চলল। পিছন থেকে ভাত বাড়তে ব্যস্ত সুখীকে ধরে বলল, চল চল, এখনই তোকে যেতে হবে। সারো কাপড় সারো। আলবাত যেতে হবে, 1000 বার, 300 বার, সারবো না কাপড়। কাপড় সারো, যাবো চলো। তারিণী খুশি হয়ে কাপড় ছেড়ে দিল। সুখী ভাতের থালাটা নিয়ে বের হয়ে গেল। হ্যাঁ চল, তোকে পিঠে নিয়ে ঝাঁপ দেবো গনুতের ঘাটে। উঠবো একেবারে 5 স্তূপের ঘাটে। চল চল, দেখবি চল। তাই হবে, ভাত খেলাও দেখিন। বের হয়ে আসতে গিয়ে দরজার চৌকাঠে কপালে আঘাত পেয়ে তারিণীর আস্ফালনটা একটু কমে এলো। ভাত খেতে খেতে সে আবার আরম্ভ করল, চুরি নাই সেবার 1 জোড়া গরু? হ্যাঁ, 15 টাকা, 5 টাকা কম 1 কুড়ি। শালা মদন গোপ ঠকিয়ে নিলে। তোর হাতে শাঁখা বাঁধা হলো কি করে? বল বল, কি করে হলো? হ্যাঁ,
কে তোর কোন নানা দিলে? হ্যাঁ, কি আর চুপ করে আসিস কেন? বল। সুখী ঘরের মধ্যে আমানি ছাঁকছিল। ঠান্ডা জিনিস নেশার পক্ষে ভালো। সারা মজা না লিরি ঠকিয়ে লে, সারা লে, শুধু শাঁখা বাঁধাতে হয়েছে ব্যাস। আরে দিস আর না দিস, পরে সারা একদিন ময়ূরাক্ষীর বানে সারাকে ওটা কত শোভন দিয়ে তবে তুলি সারা, দেখবি। সামনে আমানির বাটি ধরে দিয়ে সুখী তারিণীর কাপড়ের খোঁট খুলতে আরম্ভ করল। বের হলো নথখানি আর 3টি টাকা। আর 2 টাকা কই? টাকা ওই কেলে, ওই কেলে দিয়ে দিলাম, কেলেকে তা নিয়ে যা। সুখী এ কথায় কোনো বাদ প্রতিবাদ করল না। সে তার অভ্যাস নয়। তারিণী আবার বকতে শুরু করল। এবার সেই তোর যখন অসুখ হলো, হ্যাঁ, ডাক পার হয় না, পুলিশ সাহেব ঘাটে বসে ভাবাইছে। ও বাপ, সেই বকশিসে তোর কানের ফুল। যা তো যা, এখুনি ডাক নদীর পাড় থেকে। এই এই উঠে আয় হারামজাদা লদি, উঠে আসবে, যা যা। দাঁড়াও, আয়লাটা লিয়ে আসি, লাটটা পরি। তারিণী খুশি হয়ে নীরব হল। সুখী আয়না সামনে রেখে নথ পরতে বসল। সে হাঁ করে তার মুখের দিকে চেয়ে বসে রইল। ভাত খাওয়া তখন বন্ধ হয়ে গিয়েছে। নথ পরা শেষ হতেই সে উচ্ছিষ্ট হাতেই আলোটা তুলে ধরে বলল, দেখি 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 না। সুখীর মুখে পুলকের আবেগ ফুটে উঠল। উজ্জ্বল শ্যামবর্ণ মুখখানি তার রাঙা হয়ে উঠল। তারিণী সাবি ঠাকুরনকে মিথ্যে কথা বলেছিল। সুখী তন্নি, সুখী সুশ্রী, উজ্জ্বল শ্যামবর্ণা। সুখীর জন্য তারিণীর সুখের সীমা নেই। তারিণী মত্ত অবস্থাতে বললেও মিথ্যে বলেনি। ওই ময়ূরাক্ষীর প্রসাদেই তারিণীর অন্য বস্ত্রের অভাব হয় না। দশহারার দিন ময়ূরাক্ষীর পূজাও সে করে থাকে। এবার 1342 সালে দশহারার দিন তারিণী নিয়ম মতো পূজা অর্চনা করছিল। তার পরনে নতুন কাপড়, সুখীর পরনেও নতুন শাড়ি, ঘোষ মহাশয়ের দেওয়া পার্বণী। জলহীন ময়ূরাক্ষীর বালুকাময় গর্ভ গ্রীষ্মের প্রখর রৌদ্রে ঝিকিমিক করছিল। তখনও পর্যন্ত বৃষ্টি নামেনি। ভোগপুরের কেষ্টদাস নদীর ঘাটে নেমে একবার দাঁড়ালো। সমস্ত দেখে একবার আকাশের দিকে চেয়ে বলল, ভালো করে পুজো করলো তারিণী। জল টল হোক, বানটান আসুক, বান না এলে চাষ হবে কি করে? ময়ূরাক্ষীর পলিতে দেশে সোনা ফলে। তাই বলো বাপু, লোকে কি বলে জানো দাস? বলে শালা বানের লেগে পুজো দেয়। এই মায়ের কি পাতে এ মুলুকের লক্ষণী। ধর ধর গেলে, ওরে পাঁঠা পালাল ধর। বলির পাঁঠাটা নদীগর্ভে উত্তপ্ত বালুকার উপর আর থাকতে চাইছিল না। পূজা অর্চনা ভালোভাবেই হয়ে গেল। তারিণী মদ খেয়ে নদীর ঘাটে বসে কালাচাঁদকে বলছিল, হর হর কল কল বানলে কেনে তু 10 দিন বাদ। এবার মাইরি তুই কিন্তু ভাষা জিনিস ধরতে পারবি না। এবার কিন্তু আমি ধরবো। হ্যাঁ, 12 ঘুরন শাকে 3টে বুটকুটি, বুক 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 বুক, বাস। কালাসাদ ফর্সা। কি বলিস শালা? তারিণী খাড়া সোজা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সুখী মধ্যস্থলে দাঁড়িয়ে সব মিটিয়ে দিল। সে বলল, ছোট বানের সময় হই পুকুর গাছ পর্যন্ত বানের দেওয়ার ধরবে, আর পাকুর গাছ সারালেই তুমি। বউ লইলে বলে কে? পরদিন থেকে ডোঙা মেরামত আরম্ভ হলো। দুজনে হাতুড়ি নেয়ার নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে ডোঙাখানাকে প্রায় নূতন করে ফেলল। কিন্তু সেই ডোঙায় আবার ফাটল ধরল রোদের টানে। সমস্ত আষাঢ়ের মধ্যে বান হলো না। বান দূরের কথা,
নদীর বালি ঢেকে জলও হলো না। বৃষ্টি অতি সামান্য, 2-4 পশলা। সমস্ত দেশটার মধ্যে একটা মৃদু কাতর ক্রন্দন যেন সাড়া দিয়ে উঠল। আসন্ন বিপদের জন্য দেশ যেন মৃদু স্বরে কাঁদছিল, কিংবা হয়তো বহু দূরের যে হাহাকার আসছে বায়ুস্তর বাহিত তারই অগ্রথ নিয়ে। তারিণীর দিন আর চলে না। সরকারি কর্মচারীদের বাইশি ঘাড়ে করে নদী পার করে 2-4টে পয়সা মেলে, তাতেই সে মদ খায়। সরকারি কর্মচারীদের এ সময়ে আসা যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। তারা আসেন দেশে সত্যই অভাব আছে কিনা তারই তদন্তে। আরও কিছু মেলে সে তাদের ফেলে দেওয়া সিগারেটের কুটি। শ্রাবণের প্রথমেই বন্যা এলো। তারিণী হাঁপ ছেড়ে বাঁচল। বন্যার প্রথম দিন বিপুল আনন্দে সে তাল গাছের মতো উঁচু পাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে নদীর বুকে পড়ে বন্যার জল আরও উচ্ছল ও চঞ্চল করে তুলল। কিন্তু 3 দিনের দিন নদীতে আবার হাঁটু জল হয়ে গেল। গাছে বাঁধা ডোঙাটা জলের স্রোতের আঘাতে মৃদু দোল খাচ্ছিল। তারই উপর তারিণী ও কানাচাঁদ বসেছিল। যদি কোনো ভদ্র যাত্রী আসে তারই প্রতীক্ষায় যে হেঁটে পার হবে না। এই অবস্থায় তারা দুজনে মিলে ডোঙাটা ঠেলে নিয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তারিণী বলল, কি হলো বল দেখি কেলে? তাই তো, এমন তো কখনো দেখি নাই। তাই তো। আকাশে দেখ কেনে ফর্সা লীল, পশি দিকেও তো ডাকে না। তাই তো। তাই তো তাই তো তাই তো বলতেই যেন আমি ওকে বলেছি। তাই তো তাই তো। কানাচাঁদ একান্ত অপ্রতিভের মতো তারিণীর মুখের দিকে চেয়ে রইল। কালাচাঁদের সে দৃষ্টি তারিণী সহ্য করতে পারল না। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বসল। কিছুক্ষণ পর সে বলে উঠল, বাতাস ঘুরছে লয় কেলে, পশি বইছে না। বলতে বলতে সে লাফ দিয়ে ডাঙায় উঠে শুকনো বালি এক মুঠো ঝুরঝুর করে মাটিতে ফেলতে আরম্ভ করল। কিন্তু বায়ু প্রবাহ অতি ক্ষীণ, পশ্চিমের কিনা ঠিক বোঝা গেল না। তবুও সে বলল, পশি থেকে ঠেল হইছে একটুকু। আয় কেলে, মদ খাবো আয়। 2 আনা পয়সা আছে, বার করে নিছি আর সুখির খুঁট খুলে। তোমার বউয়ের হাতে টাকা আছে দাদা, বাড়ি গেলে তোমার ভাত ঠিক পাবে। মলাম আমরাই। সুখী বড় ভালো রে কেলে, বড় ভালো। উনা থাকলে আমার হাড়ির ললা ডোমের দুর্গতি হয়। সেবার সেই ভাইয়ের বিয়েতে বুঝলি। দাঁড়াও দাদা, একটা তাল পড়ে রয়েছে, কুড়িয়েলি। সে ছুটে পাশের মাঠে নেমে পড়ল। একদল লোক গ্রামের ধারে গাছতলায় বসেছিল। তারিণী প্রশ্ন করল, কোথা যাওয়া হে তোমরা? বাড়ি কোথা? বীরচন্দ্রপুর বাড়ি ভাই আমাদের। খাটতে যাব আমরা বর্ধমান। দেখতে দেখতে দেশে হাহাকার পড়ে গেল। দুর্ভিক্ষ যেন দেশের মাটির তলেই আত্মগোপন করেছিল। মাটির ফাটলের মধ্যে দিয়ে পথ পেয়ে সে ভয়াল মূর্তিতে আত্মপ্রকাশ করে বসল। গৃহস্থ নিজের ভাণ্ডার বন্ধ করল। জন্মজোরের মধ্যে উপবাস শুরু হলো। দলে দলে লোক দেশ ছাড়তে আরম্ভ করল। সেদিন সকালে উঠে তারিণী ঘাটে এসে দেখল কালাচাঁদ আসেনি। প্রহর গড়িয়ে গেল, কালাচাঁদ তবুও এলো না। তারিণী উঠে কালাচাঁদের বাড়ি গিয়ে ডাকল, কেলে, এই কেলে। কেউ উত্তর দিল না। বাড়ির মধ্যে প্রবেশ করে দেখল ঘরদ্বার শূন্য, খাঁ খাঁ করছে, কেউ কোথাও নেই। পাশের বাড়িতে গিয়ে দেখল সে বাড়িও শূন্য। শুধু সে বাড়িই নয়, কালাচাঁদের গোটা পাড়াটাই জনশূন্য। পাশের চাষাপাড়ায় গিয়ে শুনল কালাচাঁদের পাড়ার সবাই কাল রাত্রে গ্রাম ছেড়ে চলে গিয়েছে। তারা নাকি বড় নখের গায়ে গিয়ে ভিক করবে। তারিণীর বুকের ভেতরটা কেমন যেন করছিল। সে ওই জনশূন্য পল্লীটার দিকে চেয়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দেশে বড় লোক কি আছে? সব তলা ফাঁক। তাদের আবার বড় বেপদ, পেটে না খেলেও মুখে কবুল দিতে পারে না।
এই তো ওই যে কি বলে ওই যে গায়ের নাম, ওই যে পলাশডাঙ্গার ভদ্রলোক একজন গলায় দড়ি দিয়ে মরেছে, শুধু অভাবে মরেছে। তারিণী শিউরে উঠল। পরদিন ঘাটে এক বিভৎস কাণ্ড। মাঠের পাশেই এক বৃদ্ধার মৃতদেহ পড়েছিল। কতকটা তার শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছে। তারিণী চিনতে পারল একটি মুচি পরিবারের বৃদ্ধ মাতা এই হতভাগিনী। গতকাল এই বৃদ্ধার মৃত্যু কামনা বারবার তারা করছিল। বৃদ্ধার জন্যেই ঘাটের পাশে গত রাত্রে তারা আশ্রয় নিয়েছিল। রাত্রে ঘুমন্ত বৃদ্ধাকে ফেলে তারা পালিয়েছে। সে আর সেখানে দাঁড়ালো না, সোজা বাড়ি এসে সুখীকে বলল, লে সুখী, হানসারে কাপড় আর গয়না কটা পেট আসলে বেঁধেলে, আর ই গায়ে থাকবো না, শহর দিকে যাব, দিন খাটুনি তো মিলবে। জিনিসপত্র বাঁধবার সময় তারিণী দেখল হাতের শাঁখা ছাড়া কোনো গয়নাই সুখীর নেই। তারিণী চমকে উঠে প্রশ্ন করল, আর বাকি সব গেল কই? এতদিন চললো কিসে বলো? তারিণী গ্রাম ছাড়ল। দিন তিনেক পথ চলার পর সেদিন সন্ধ্যায় গ্রামের প্রান্তে তারা রাত্রির জন্য বিশ্রাম নিয়েছিল। গোটা 2 পাকা তাল নিয়ে দুজনে রাতের খাবার সেরে নিচ্ছিল। তারিণী চট করে উঠে খোলা জায়গায় গিয়ে দাঁড়ালো। দেখি সুখী, গামছাখানা দে। গামছাখানা নিয়ে হাতে ঝুলিয়ে সেটাকে সে লক্ষ্য করতে আরম্ভ করল। ভোরবেলায় সুখীর ঘুম ভেঙে গেল। দেখল তারিণী ঠায় জেগে বসে আছে। সে সবিস্ময়ে প্রশ্ন করল, ঘুমাওনি তুমি? না, ঘুম এলো না বুঝলি। ব্যামো শ্যামো হলে কি করব বলো দেখি আমি? ই মানুষের বাইরে বেরোনে কেন বাপু? ছি ছি ছি। দেখছিস সুখী, দেখছিস? আমার মাথা মুন্ডু কি দেখবো বলো? পিঁপড়েতে ডিম মুখে নিয়ে ওপারের পানে সরল, এবার জল হবি রে। তোমার যেমন ওরা ঠিক জানতে পারে নিচে থাকলে যে জলে বাসা ভেসে যাবে। এদিকে বাতাস কেমন বইছে দেখছিস, ঝাড়াপসি থেকে। আকাশ তো ফটফটে চকচক করছে। হ্যাঁ, চকচক করছে। মেঘ আইসতে কতক্ষণ। ওই দেখ, কাকে কুটো তুলছে, বাসার ভাঙা ফুটো সারবে। আজ এইখানি থাক সুখী, আর যাব না, দেখি মেঘের গতি কি। খেয়া মাঝির পর্যবেক্ষণ ভুল হয়নি। বিকেলের দিকে আকাশ মেঘে ছেয়ে গেল। পশ্চিমের বাতাস ক্রমশ প্রবল হয়ে উঠল। সুখী, ওঠ, ফিরবো। এই অবেলায়? আরে ভয় কি তোর, আমি তো তোর সঙ্গে রইছি। লে, মাথালি তু মাথায় দে, টিপ টিপ জল ভারী খারাপ। আর তুমি? আমার শরীর বুঝি পাথরের? ওরে, ই আমার জলের শরীর, রোদে টান ধরি জল পেলেই ফোলে। চ দে, পাটুলিখানা আমায় দে। ধীরে ধীরে বাদল বাড়ছিল। উতলা বাতাসের সঙ্গে অল্প কিছুক্ষণ রিমিঝিমি বৃষ্টি হলো, তারপর থামে। কিছুক্ষণ পর আবার বাতাস প্রবল হয়, সঙ্গে সঙ্গে নামে বৃষ্টি। যে পথে গিয়েছিল তারা 3 দিনে, ফেরবার সময় সেই পথ অতিক্রম করল 2 দিনে। সন্ধ্যার সময় বাড়ি ফিরেই তারিণী বলল, দাঁড়া, নদীর ঘাট দেখে আসি। ফিরে এসেই আনন্দে তারিণী বলল, সুখী, নদী কানায় কানায় ভরি উঠিছে। সকালে উঠেই তারিণী ঘাটে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। আকাশ তখন দুরন্ত দুর্যোগে আচ্ছন্ন, ঝড়ের মতো বাতাস, সঙ্গে সঙ্গে ঝমঝম করে বৃষ্টি। দুপুরবেলা তারিণী ফিরে এসে বলল, শোন, আমি কামার বাড়ি চললুম। খেয়ে যাও কিছু। না না, এখন আর খাবুনি। ও ডোঙর একটা বড় গজাল খুইলি গেছে। সে না হলে উফ, অল্প বান হলি না হয় হতো। নদী একেবারে পাথার হয়ে উঠেছে, দেখবি আয়। সুখীকে না দেখিয়ে ছাড়ল। পালদের পুকুরের উঁচু পাড়ের ওপর দাঁড়িয়ে সুখী দেখল ময়ূরাক্ষীর পরিপূর্ণ রূপ, বিস্তৃতি যেন পাড়াপাড়হি।
রাঙা জলের মাথায় রাশি রাশি পুঞ্জিত ফেনা ভাষা ফুলের মতো দ্রুত বেগে ছুটে চলেছে। ডাক শুনছিস? শব্দ হয়েছে, বান আরো বাড়বে। তুই বাড়ি যা, আমি চললুম, নইলে কালকে আর ডাক পার করতে পারবো না। এই জল ঝড়! তারিণী সে কথা কানেই তুলল না। দুরন্ত দুর্যোগের মধ্যেই সে বের হয়ে গেল। যখন সে ফিরল তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। দ্রুত পদে সে আসছিল। কি একটা ডুকডুক শব্দ শোনা যায় না? হ্যাঁ, ডুকডুকই বটে। এ শব্দের অর্থ তো সে জানে, আসন্ন বিপদ। নদীর ধারে গ্রামে গ্রামে এই সুরে ডুকডুকি যখন বাজে, তখন বন্যার ভয় যে আসন্ন সেটা বুঝতে হয়। তারিণীর গ্রামের ওপাশে ময়ূরাক্ষী, এপাশে ছোট একটা কাঁতার অর্থাৎ ছোট্ট শাখা নদী। একটা বাঁশের পুল দিয়ে গ্রামে প্রবেশের পথ। তারিণী সড়ক পথ ধরে এসেও বাঁশের পুল খুঁজে পেল না। তবে পথ ভুল হলো নাকি? অন্ধকারের মধ্যে অনেকক্ষণ ঠাউর করল। সে পুলের মুখ এখনো অন্তত 100 বিঘা জমির পরে। ঠিক বন্যার জলের ধারেই সে দাঁড়িয়েছিল। আঙুলের ডগায় ছিল জলের সীমা। দেখতে দেখতে গোড়ালি পর্যন্ত জলে ডুবে গেল। সে কান পেতে রইল, কিন্তু বাতাস ও জলের শব্দ ছাড়া কিচ্ছু শোনা যায় না। আর একটা গর্জনের মতো গোঁ গোঁ শব্দ। দেখতে দেখতে সর্বাঙ্গ তার পোকায় ছেয়ে গেল। লাফ দিয়ে মাটির পোকা পালিয়ে যেতে চাইছে। তারিণী জলে ঝাঁপ দিয়ে পড়ল। ক্ষিপ্র গতিতে মাঠের জল অতিক্রম করে গ্রামে প্রবেশ করে সে চমকে উঠল। গ্রামের মধ্যেও বন্যা প্রবেশ করেছে। এক কোমর জলে পথ, ঘাট, ঘর, দ্বার সব ভরে গিয়েছে। পথের ওপর দাঁড়িয়ে গ্রামের নরনারীর আর্তচিৎকার করে এ ওকে ডাকছে। গরু, ছাগল, ভেড়া, কুকুরের সে কি ভয়ার্ত চিৎকার! কিন্তু সে সমস্ত শব্দ আচ্ছন্ন করে দিয়েছিল ময়ূরাক্ষীর গর্জন, বাতাসের অট্টহাসি আর বর্ষণের শব্দ। গভীর অন্ধকারে পথও চেনা যায় না। জলের মধ্যে কি একটা বস্তুর ওপর তারিণীর পা পড়ল। জীব বলেই বোধ হয়। হেট হয়ে তারিণী সেটাকে তুলে দেখল। ছাগলের ছানা একটা, শেষ হয়ে গিয়েছে। সেটাকে ফেলে দিয়ে কোনো রকমে সে বাড়ির দরজায় এসে ডাকল, সখী, সখী! ঘরে আমি বেরিয়ে বেরিয়ে, এখন কি ঘরে থাকে? ঘর চাপা পড়ে মরবি যে, সবসে ভেসে গিয়েছে। তোমার জন্যই দাঁড়িয়ে আছি, কোথা খুঁজে বেড়াতে বলো দেখি। কি করি বলতে কি সখী? বান যদি আরো বাড়ে, গোগো ডাক শুনছিস না? এইখানেই দাঁড়াও, সবার যা দশা হবে আমাদেরও তাই হবে। বান যদি আরো বাড়ে, গোগো ডাক শুনছিস না? আর কি বান বাড়ে গো? আর বান বাড়লে দেশের কি থাকবে? সৃষ্টি কি আর নষ্ট করবে ভগবান? তারিণী এই আশ্বাস গ্রহণ করবার চেষ্টা করল, কিন্তু পারল না। একটা হুড়মুড় শব্দের সঙ্গে বন্যার জল ছিটকে দুলে উঠল। ওরে, আমাদেরই ঘর পড়লো রে! চল, আর লয়, আর জল আমার কোমরের উপরে উঠলো। তোর তাইলে তো এতক্ষণে একসাথে হয়েছে। হঠাৎ অন্ধকারে কোথায় বা কার কণ্ঠস্বর তা বোঝা গেল না। পড়ে গেছে মুখ থেকে। এইখানে থাকবি সুখী, ডাকলে সারা দিস। কি একটা বিপদে পড়েছে মনে হচ্ছে। সে অন্ধকারে মিলিয়ে গেল, শুধু তার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। কোথা কার ছেলে পড়ে গেল গো? সারাদা! কিছুক্ষণ ধরে এই প্রতি উত্তরের আদান প্রদান চলে সে শব্দ বন্ধ হয়ে গেল। তারপরই তারিণী ডাকল, সুখী! আমার কবর ধর, আমার কবর ধর সুখী, গোটেক ভালো লয়। কার ছেলে বটে?
পেলে? বেশি ভুপতে তল্লা ছেলে। কথা শেষ হওয়ার আগেই অথই জলে দুজনে ডুবে গেল। পরক্ষণেই কিন্তু ভেসে উঠে বলল, নদীতে এসে পড়লাম সুখে, পিঠ ছেড়ে আমার কোমরের কাপড় ধরে ভেসে থাক। স্রোতের টানে তখন তারা ভেসে চলেছে। গাঢ় গভীর অন্ধকার, কানের পাশ দিয়ে বাতাস চলেছে হু হু শব্দে। তারই সঙ্গে মিশে গিয়েছে ময়ূরাক্ষীর বাণের হুড়মুড় শব্দ। চোখে মুখে বৃষ্টির ছাঁট এসে বিঁধছিল তীরের মতো। কুটার মতো তারা চলেছে। কতক্ষণ তার অনুমান হয় না। মনে হয় কত দিন, কত মাস, তার হিসেব নিকেশ নেই। শরীরও ক্রমশ যেন আড়ষ্ট হয়ে আসছিল। মাঝে মাঝে ময়ূরাক্ষীর প্রবল ঢেউ শ্বাস রোধ করে দেয়, কিন্তু সুখীর হাতের মুঠি কেমন হয়ে আসে যে, সে যে ক্রমশ ভারী হয়ে উঠছে। সুখে, সুখে, ভয় কি তোর? আমি আমি পর মুহূর্তে তারিণী অনুভব করল অতল জলের তলে ঘুরতে ঘুরতে তারা ডুবে যাচ্ছে। ঘূর্ণিতে পড়েছে তারা। সমস্ত শক্তি দিয়ে এসে জল ঠেলবার চেষ্টা করল। কিছুক্ষণেই মনে হলো তারা জলের উপরে উঠেছে। কিন্তু সামনের বিপদ তারিণী জানে, এখানে আবার ডুবতে হবে। সে পাশ কাটাবার চেষ্টা করল, কিন্তু এ কি, সুখী যে নাক পাশের মতো জড়িয়ে ধরেছে। সুখী, সুখী, ঘুরতে ঘুরতে আবার জলের তলায় চলে যাচ্ছে যেন। সুখের কঠিন বন্ধনে তারিণীর দেহ যেন অসাড় হয়ে আসছে। বুকের মধ্যে হৃৎপিণ্ড যেন ফেটে গেল। তারিণী সুখের শক্ত বাঁধন শিথিল করবার চেষ্টা করল, কিন্তু সে আরো জোরে জড়িয়ে ধরল। বাতাস বাতাস, যন্ত্রণায় তারিণী জল খামচে ধরতে লাগলো। পর মুহূর্তে হাত পড়ল সুখীর গলায়। দুই হাতে প্রবল আক্রোশে এসে সুখীর গলা চেপে ধরল। সে কি তার উন্মত্ত ভীষণ আক্রোশ! হাতের মুঠিতেই তার সমস্ত শক্তি পুঞ্জিত হয়ে উঠছে। যে বিপুল ভারটা পাথরের মতো টানে তাকে অতলে টেনে নিয়েছিল, সেটা খসে গেল। সঙ্গে সঙ্গে জলের উপরে ভেসে উঠল। বুক ভরে বাতাস টেনে নিয়ে আকুল ভাবে সে কামনা করল আলো ও মাটি। শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী মাঝি। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।